রিসেন্টলি কাজ করতেছিলাম একটা বায়ারের, অলমোস্ট গত মাসে আমি $2,500 মতো কাজ করেছি, কিন্তু সে একটাও রিভিউ দেয় নাই। আমার রিভিউর তো দরকার নাই, সে কন্টিনিউয়াসলি একটা ভিডিও এডিটর 2-3টা বায়ার পেলে মোর দ্যান এনাফ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি নিয়ে। যে ভিডিও ইন্ডাস্ট্রি কি ফল করতেছে, নাকি সামনে এটার কোনো এক্সাইটিং ফিউচার আছে কিনা, এই ধরনের জিনিসগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। আমি আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব ইমরান ভাইয়ের সাথে। ইমরান হচ্ছে আমার একবারই খুব ক্লোজ ফ্রেন্ড। সে ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছে প্রায় 2015 সাল থেকে। সো এই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে আসলে বর্তমানে কি সিচুয়েশন চলতেছে বা ভবিষ্যতে কি হতে পারে, এই জিনিসগুলো আজকে আমরা একটু জানার চেষ্টা করব ইমরানের কাছ থেকে। সো ইমরান, কেমন আছো? এই তো ভালো আছি, তোমার কি আচ্ছা, অবস্থা? আলহামদুলিল্লাহ। তো সে যেহেতু আমার ফ্রেন্ড, আমি একটু ক্যাজুয়ালি কথা বলবো। তো ইমরান, আমরা তো মোটামুটি ক্যারিয়ারটা একই টাইমে স্টার্ট করেছি। তো আমি স্টার্ট করেছিলাম অ্যাজ এ ডিজাইনার হিসাবে, ইমরান স্টার্ট করেছিল অ্যাজ এ ভিডিও এডিটর হিসাবে। সো দ্যাট টাইম মানে ভিডিও এডিটিংয়ের একটা মানে বিশাল একটা বড় মার্কেট ছিল, অনেক দিন ধরে কাজ করতেছে। এখন বর্তমানে সে নিজেও কাজ করতেছে, ব্লগিং করতেছে। তো ভিডিও এডিটিংয়ের সাথে ইমরান একদম মানে খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো আসলে বর্তমানে ভিডিও এডিটিংয়ের আসলে কি অবস্থা যাচ্ছে সব কিছু মিলিয়ে? আসলে একটা সময় যখন আমরা কাজ শুরু করি, সেই 2015 সালের দিকে শুরু করি, তখন তখন আসলে ভিডিও এডিটরের সংখ্যা অনেক কম ছিল, হুম হুম কিন্তু সেই তুলনায় কাজ কিন্তু অনেক বেশি হুম ছিল। হুম হুম কিন্তু এখন যেটা হয়েছে, ভিডিও এডিটরের সংখ্যাও বাড়ছে, কাজের সংখ্যাও বাড়ছে। তবে মাঝখান থেকে যেটা হয়েছে, ওই সময় ভিডিও এডিটিং মানে ছিল কতগুলো ফুটেজ কেটে জোড়া লাগানো, হুম কিছু হালকা কিছু টেক্সট ইফেক্ট, এতটুকুই। কিন্তু এখন আসলে ভিডিও এডিটিংটা হয়ে গেছে মোর দ্যান দ্যাট। কারণ এখন অনেক কম্পিটিটর, অনেক এডিটর। এখন ভিডিও এডিটিং বলতে যে শুধু কাট করে ফুটেজ জোড়া লাগানো বা নর্মাল টেক্সট, সেটা না। এখন যেটা হয়, একটা ভিডিওর মাধ্যমে একজন ভিডিও এডিটরকে একটা গল্প বলতে হয়, একটা স্টোরি টেল করতে হয়। যেমন হতে পারে যে তুমি একটা ভিডিওতে অ্যাড রান করবা একটা ভিডিওর মাধ্যমে। আমার যদি সেটাকে ভাবি যে সেটা শুধু একটা ভিডিও এডিটিং, হবে না। কারণ একটা অ্যাড অনেক সময় $1 মিলিয়ন, $2 মিলিয়নও রান হয়। সেক্ষেত্রে সেটা তো শুধু কয়েকটা ফুটেজ জোড়া লাগিয়ে দিলে হবে না। সেক্ষেত্রে কি করতে হবে, ওটা তো একটা স্টোরি ফুটাতে হবে। এবং ব্যাপারটা হয় অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে, মার্কেটটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। সেক্ষেত্রে স্কিল বাড়াতে হবে। এখন যেমন এআই চলে আসছে, অনেকে ভাবে যে এআই আসলে আসলে ভিডিও এডিটিংয়ের মার্কেটটা চলে যেতে পারে, এরকম কিছুই না। ব্যাপারটা হলো, আমরা যারা এডিটর আছি, আমাদের এআই জেনে আমাদের ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এআই এর কাজ করতে হবে। লাইক যেমন আগে অনেক সময় স্টক ফুটেজ খুঁজে পেতে অনেক কষ্ট হতো। এখন আমরা এআই এর হেল্প নিয়ে একদম অ্যাপ্রোপ্রিয়েট স্টক ফুটেজ, আগে যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা আমাদের খুঁজতে হইতো, একটা সময় এই যে এখন শাটার স্টক বা আরও কয়েকটা যে সাইট আছে, অনেক সাইট চলে, একটা সময় সেগুলো ছিল না, ইউটিউব খুঁজে বের করতে হইতো। এখন কি করা যায়, এআর মাধ্যমে সেটা আমাদের 2 ঘন্টার কাজ আমরা 5 মিনিটে আমরা শেষ করতে পারি। এটাই হলো বর্তমান সিচুয়েশন বা চ্যালেঞ্জের বিষয়টা। মানে মূল কথা হচ্ছে বর্তমানে একজন এডিটর হিসাবে স্টোরি টেলিং ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট রাইট নাও। অবভিয়াসলি, অবভিয়াসলি অনেক ইম্পর্ট্যান্ট। কারণ হলো কি, একটা এখন তো ম্যাক্সিমাম এডিটিং বেসটা আগে যেমন ছিল, আগে আমরা যখন আমি ফাইবার দিয়ে আমাদের যাত্রা শুরু, এখন আসলে ফাইবারে তেমন একটা কাজ করা হয় না। কারণ আউট মার্কেট প্লেসে অনেক ক্লায়েন্ট হয়ে গেছে, বায়ার হয়ে গেছে, তাদের সাথে কাজ করি। ফাইবারের প্রথম কাজগুলো আসতো কি, একটা ট্রাভেল ভিডিও, একটা ড্রোন ভিডিও, এরকম, বা থাকে যে কারো বার্থডে ভিডিও, কারো রিয়েল এস্টেটের ভিডিও করতে। হ্যাঁ হ্যাঁ, কারো ওয়েডিং ভিডিও, অথবা ড্রোন দিয়ে একটা ফ্ল্যাট সেল হবে, এটার একটা ভিডিও। হুম এখন মূলত ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিটা কোন দিকে গেছে, এখন আমার যেটা মনে হয় 50% কাজ হয় অ্যাড বেসড। যে ক্লায়েন্টরা কারো ফেসবুকে অ্যাড রান করবে, কেউ টিকটকে অ্যাড রান করবে, কেউ ইউটিউবে অ্যাড রান করবে। যখনই একটা কোশ্চেন আসে যে একটা অ্যাড হবে, অ্যাড করতে গেলে তখন সেই আগের মতো নর্মাল 5টা ড্রোন ফুটেজ একসাথে করে দিলে হবে না। এখন সেটাকে একটা স্টোরির মতো করতে হবে। যেমন একটা হুক থাকে, একটা বডি থাকে, একটা লাস্ট পার্ট থাকে। তো এমনভাবে একটা শুরু করতে হবে যেটা দেখলে মানুষের চোখ আটকে যাবে। হুম কারণ এখানে একটা জিনিস আমি মানে আমি যেহেতু প্রচুর পডকাস্ট শুনি, হ্যাঁ, তুমিও পডকাস্ট এডিট করো আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, অনেক। তো পডকাস্ট দেখা যায় 1 ঘন্টা, যেমন দ্য ডায়েরি অফ সিইও হতে অনেকের আমরা লং লং পডকাস্ট শুনি, অ্যালেক্স সরমজি সহ যারা আছে অনলাইনে, যারা সেলিব্রিটি বা যারা নিয়মিত কন্টেন্ট ক্রিয়েশন করে।
তো তারা কিন্তু অনেক লম্বা লম্বা পডকাস্ট ক্রিয়েট করে। তো এই পডকাস্টগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ এডিটিং লাগে। কিন্তু আমি যখন মানে আমাদের দেশে যখন আমরা ভিডিও এডিটর হায়ার করি, আমরা কিন্তু দেখি যে ওরা জাস্ট কাটিং করতে পারে, কিছু ইফেক্ট বসাইতে পারে। যেমন ওই যে শর্টস ভিডিওগুলোর একটা ট্রেন্ড মাঝখানে চলছিল যে অ্যালেক্স হরমোজি, ইমাম গাজ্জি এদের মতো স্টাইলে। তো আমাদের ভিডিও এডিটররা এই জিনিসগুলাই মোটামুটি পারে, বাট তাদের স্টোরি টেলিংয়ের যে একটা ঘাটতি বা এইটা দিয়ে যে একটা মেসেজ ডেলিভার করা সিম্পলিসিটির মধ্যে, বা আমি আরও একটা গ্যাপ দেখেছি। এই যে বড় বড় পডকাস্টগুলো দেখি, মানে মনে হয় যেন কোনো এডিটিং নাই, বর্তমান যে ট্রেন্ডটা চলতেছে। বাট আসলে কিন্তু আছে, যেহেতু আমি নিজে ভিডিও করে আমি বুঝি বিভিন্ন জায়গায় একটু ছোট ছোট এডিটিং, মানে মনে হয় এগুলো কিন্তু মনে হয় যেন খুব ক্লিন একটা ব্যাপার। বাট মানে অনেক যে ফুসফাস যে ভিডিও এডিটিং এগুলো কিন্তু নাই। তো আমাদের মানে ইন্ডাস্ট্রি বাংলাদেশের মধ্যে যারা শিখায় বা যারা শিখে, ওরা কিন্তু এই জিনিসগুলো ফোকাস করে ভিডিও এডিটিংটা বেশি করে, মানে ধূপধাপ জিনিসগুলো। তো এইটার কারণেই কি মানে মার্কেট একটু স্যাচুরেটেড ফিল হয়, তাই না? যেমন আমাদের সাবম্যাজিক আছে, বিভিন্ন টুলস এখন কিন্তু চলে আসছে, তো ওগুলা দিয়ে কিন্তু টুকটাক এগুলা করা যায়, বিরল বসানো যায়। হ্যাঁ, আমি একটা ব্যাপার এক্ষেত্রে বলি যে যখন দেখা যাবে যে অনেক বড় একটা ভিডিও, মানে অনেক বড় মধ্যে বড় মাপের একটা ভালো ভিডিও, ওই টাইপের ভিডিওতে কিন্তু আসলে তেমন একটা ইফেক্টের প্রয়োজন নাই। আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের দেশের আমি বিভিন্ন অ্যাডের কথাই বলি, টিভির যে অ্যাডগুলো, গ্রামীণ ফোনের অ্যাড হয়, বাংলালিংকের অ্যাড হয়। এখন যেমন আরো রমজান মাস চলতেছে, সামনে ঈদ উপলক্ষে কিন্তু দেখা গেছে যে অনেক ভিডিও হবে, ক্যাম্পেইন হবে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে যেগুলো অনেক ভালো বিগ বাজারের অ্যাড, ওখানে কোনো রকম কোনো ইফেক্টই নাই। হ্যাঁ, একদম সিম্পল। লাইক গ্রামীণ ফোনের যেমন একটা ই বের হয় যে স্বপ্ন যাবে বাড়ি, যেটা হয় কি হয়, কিছু ফুটেজ নিয়ে এটাকে সুন্দর মতো, এটা কিন্তু ফুটেজ, বাট ফুটেজটা কি করতেছে, স্টোরি টেল করতেছে, সিঙ্গেল কোনো ইফেক্ট নাই। মানে পুরা একটা ভিডিও রান হচ্ছে 2 মিনিট 2.5 মিনিটের কোনো ইফেক্ট নাই। বাট এখন যারা দেখতেছি, আমরা তো আসলে অনেক আগে থেকে কাজ করে আসতেছি, এখন যারা নতুন যারা এডিটিং এ আসতেছে দেখতেছি সবার একটা প্রবণতা, মানে তারা এডিটিং বলতেই ভাবে শুধু ইফেক্ট দেওয়া। কিন্তু এডিটিং কিন্তু আসলে শুধু ফুটেজ কাটা, ইফেক্ট দেওয়া না, মোর দ্যান দ্যাট। সবাই ভাবে যত ইফেক্ট বেশি ভিডিওর কোয়ালিটি তত ভালো। দেখা গেছে যে একটা ইমোশনাল, এখন যদি হয় যে একটা ভিডিও ইমোশনাল, দেখা গেছে একজন খুব একটা কষ্টের কাহিনী বলতেছে, এখন এটার ভিতরে অনেক ইফেক্ট পুশ করে ফেলতেছে। এখন এইটার ভিতরে কিন্তু ইফেক্ট লাগবে না। আবার এডিটিং এর সাথে আরেকটা ব্যাপার আমি বলি খুব ওতপ্রোতভাবে জড়িত, এটা আসলে এডিটিং এর মধ্যে পড়ে না, বাট এডিটিং এরই কাজ, যেটা হলো কালার গ্রেডিং। এখন যেটা হয়, এখন আমরা যখন কালার করতে যাই, যেটা নতুনদের কথা যারা বলতেছিলাম, যারা অনেকে বলে যে কাজ নাই, আসলে মাঝখানে আমি ছোট্ট একটা ইন্টারাপ্ট করে একটা কথা বলি। যেমন আমি রিসেন্টলি এক বাইরের কাজ করলাম, তো আমাকে যখন অ্যাডটা দিল, সে একটা রেফারেন্স দিছে, একটা নর্মাল একটা রেফারেন্স দিছে, প্লাস অ্যাডটা সে আমাকে দিল যে এডিট করো। আমি করার পর সে হঠাৎ করে আমাকে বলল যে আমরা কি একটু জুমে কথা বলতে পারি? বলছি ওয়াই নট। সে আমাকে একটা কল দিল। কল দেওয়ার পর বলতেছে আমাকে যে এই যে ভিডিওটা এডিট হবে, তুমি হয়তো ভিডিওটাকে এডিটের দৃষ্টিতে দেখতেছো, যেটা এডিট করতেছো, একটা পেমেন্ট হতে পারে $200 $300, বাট এই ভিডিওটা দিয়ে $10 মিলিয়ন কাছাকাছি অ্যাড রান হবে। এটা কিন্তু মোর দ্যান আ ভিডিও। এটা কিন্তু শুধু একটা ভিডিও না যে আমার এডিট করা একটা ভিডিওটার উপরে $10 মিলিয়ন অ্যাড পুশ হবে, এবং তারা সেটাতে ধারণা করতেছে তাদের মোর দ্যান $30-40 মিলিয়ন তাদের সেল তারা গেইন করবে। এখন যদি কোনো কারণে এই ভিডিওটার কোয়ালিটিটা ফল করে, তাইলে কিন্তু তাদের পুরা প্ল্যানটাই একদম ভ্যানিশ হয়ে যাবে। মানে এটা তো মানে অনেক দারুণ একটা জিনিস। মানে ওরা প্রায় অ্যাডে কত $1 মিলিয়ন ইনভেস্ট করবে? তাদের একটা টার্গেট, অ্যাপ্রক্সিমেটলি টার্গেট, তারা $10 মিলিয়ন কাছাকাছি তারা অ্যাড পুশ করবে। তাদের প্রিভিয়াস কি কোনো হিস্ট্রি আছে যে তারা এরকম অ্যাড দিয়ে এরকম? তাদের একটা ভিডিওতে, একটা অ্যাড, জাস্ট একটা ভিডিও, সিঙ্গেল ভিডিও, নট এনি ভার্সন, একটা ভিডিওতে তারা অলমোস্ট $12 মিলিয়ন মতো অ্যাড রান করছে, এবং সেখান থেকে তারা $35 মিলিয়ন তার সেল পেয়েছে। একটা কোর্স, সেটা হলো একটা পিয়ানো কোর্স। আচ্ছা, তার মানে $35 মিলিয়ন আর্ন করা ব্যক্তি যখন একটা ভিডিও এডিটিং করাতে আসবে কোনো একজন ভিডিও এডিটরকে দিয়ে, সে কিন্তু আসলে ওই চিপ ব্যাপারগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আসলে মূলত হচ্ছে কি, আমাদের স্কিলটাকে মানে সময়ের সাথে সাথে, ট্রেডিশনের সাথে সাথে চেঞ্জ করা উচিত। ইন্টারন্যাশনাল ব্যাপারগুলো মনে হয় এক এক সময় এক একভাবে চেঞ্জ হয়। এক্স্যাক্টলি চেঞ্জ হয়। আর তাদের ক্ষেত্রে হয় কি, যাদের
স্বাভাবিক, এই যে এত ডলার যারা অ্যাড ব্র্যান্ড করবে তার কাছে একটা ভিডিও এডিটিং এর কস্ট কিছুই না। আমাকে সে মানে ভিডিও কমপ্লিট হওয়ার পর এক্সট্রা আরো $500 সে পে করছে। পে করেছে, এবং আচ্ছা। এই যেমন এআই এর ব্যবহারটা, মানুষ একটা এআই বলতে ভাবে কি মানে অতিরিক্ত ইফেক্ট, মারামারির ভিডিও বানাচ্ছে, হাস্যকর হুম। অ্যাকশন ভিডিও বানাচ্ছে, এক নায়কের মাথার উপরে নায়কের মাথা কেটে দিচ্ছে। এখন আসলে এআই এর অ্যাকচুয়াল ব্যবহারটা কি? এর আগে একটা বায়ার কি হয়েছে, একটা ভিডিও করছে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে এবং সে যে ক্লায়েন্টের ভিডিওটা করছে সেই ক্লায়েন্ট এতই মানে হাই প্রোফাইলের পার্সন, তার কাছ থেকে দ্বিতীয়বার ভিডিও নেওয়া পসিবল না। যে সে একবারই ভিডিওটা দিছে একটা টেস্টিমোনিয়াল, সে আর দ্বিতীয়বার সেই টেস্টিমোনিয়াল দিবে না, কারণ সে টু মাচ বিজি। তখন ভিডিওটা আসার পর ভিডিওটা খুব সুন্দর হয়েছে, ভয়েস টয়েস এভরিথিং ওকে, কিন্তু প্রবলেমটা যেটা ছিল যে ক্যামেরার দিকে সোজা না তাকায় সে যে ব্যাপারটা ছিল সেই একটু ডান দিকে তাকানো ছিল, যে ক্যামেরা থেকে একটু মিস ম্যানেজমেন্ট হয়েছে। এখন ওনারা এতই পারছেন যে ভিডিও করার পর দেখারও টাইম নেই, তো সেই টেস্টিমোনিয়াল দিয়ে চলে গেছে। এখন যেটা হচ্ছে এইখানে আমরা এআই এর অ্যাপ্লাই করছি, কি করছি, এআই এর মাধ্যমে যা শুধু তার চোখটা সোজা করে দিচ্ছি, দেখেন ছোট একটা কাজ, বাট এটা কিন্তু পুরো লাইফ সেভার। কারণ সে আমার ওই ক্লায়েন্ট, তার ওই যে ক্লায়েন্টের থেকে কিন্তু ওই টেস্টিমোনিয়াল আর পাবে না। তো এআই এর ব্যবহারটা আমরাই করব, বুঝে করব। এআই কিন্তু আমাদের এইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি যেহেতু অনেক ফ্রিল্যান্সার হায়ার করি বা আমাদের যেহেতু অনেক এমপ্লয়ি আছে, বেশিরভাগ এমপ্লয়ি বা বেশিরভাগ ফ্রিল্যান্সার আমাদের সাথে টিকে বেশ কিছু কারণে। তারা এজ এ প্রবলেম সলভার হিসেবে নিজেকে পরিচয় দেয়, যেটা ইমরান দিয়েছে, যে চোখটা একটু অন্যদিকে ছিল, সে এআই এর হেল্প নিয়ে এটাকে কি করছে, নিজেই প্রবলেমটা সলভ করে দিয়েছে তার ক্লায়েন্টকে। বাট আমি দেখি আমাদের ফ্রিল্যান্সাররা বা আমাদের যারা কাজ করে, ওরা অনেকেই হচ্ছে না, ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত ওরা নিজে থেকে কিছু করবে না। বাট তার এই যে জবটাকে মোর সিকিউর করা বা সে আমাদের সাথে আরো মোর ফ্রেন্ডলি জোনে আসা বা আমাদের সাথে আরো ক্লোজলি আসতে গেলে কমিউনিকেশনের যে ব্যাপারটা, এটাকে ইমপ্রুভ করতে হলে সে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করে আমার সামনে দিতে পারে প্রজেক্টগুলো, বাট সেই কাজটা কিন্তু করে না। এবং না করার পরে ওরা কিন্তু সবসময় রেড জোনে থাকে। মানে ওদের জব কিন্তু আমরা আমরা কিন্তু এজ এ ফাউন্ডার, সিইও, এজেন্সি যারা আমরা চালাই, আমরা কিন্তু সব সময় ভালো অপশন খুঁজি, যে কে আমার মাথার হেডেক দূর করতেছে, কার প্রজেক্টে রিভিশন কম আসতেছে, আমরা কিন্তু এগুলা সবসময় দেখি। এক্স্যাক্টলি। তো যে অনেক কিছু এই ব্যাপারগুলো দেখে দেখে সলভ করে দেয়, তার প্রতি কিন্তু আমরা সবসময় প্লিজড থাকি। সো তারা কিন্তু আমাদের সাথে লং টাইম কাজ করতে পারে। সো আসলে শুধুমাত্র এআই এগুলার উপরে খালি দোষ দিয়ে আমি মনে করি লাভ নেই। এআইটা তো আমরা নিজেরই ইউজ করবো। আমি মজার একটা কথা বলি, যেমন আমার মাঝে মধ্যে কাজ বেশি থাকলে অনেক সময় আমি ফাইবারে, যেহেতু আমি আগে কাজ করছি, ফাইবার থেকে কিছু সেলার হায়ার করি। সেক্ষেত্রে দেখা যায় কি, একটা প্রজেক্ট দেওয়ার পরে, প্রজেক্টটা নেওয়ার পরে ডেলিভারি দিয়ে তারা ব্যস্ত হয়ে যায় রিভিউর জন্য, বারবার মেসেজ দিবে যে প্রজেক্ট ঠিক আছে কিনা, তাহলে এটা 5 স্টার রিভিউ লিখবে, এবং সেটা 3-4 বার আস্ক করতেছে। এখন যেটা হয়, সে আসলে কাজের থেকেও সে সবসময় একটা টেন্সের ভিতর থাকে, কত রিভিউ বাড়াবে, প্রোফাইল বড় করবে, কিন্তু তার কাজের প্রতি ওই ডেডিকেশনটা নাই। আমি যেমন রিসেন্টলি কাজ করতেছিলাম একটা বায়ারের, অলমোস্ট গত মাসে আমি $2,500 মতো কাজ করেছি, কিন্তু সে একটাও রিভিউ দেয় নাই। আমার রিভিউর তো দরকার নাই, সে কন্টিনিউয়াসলি একটা ভিডিও এডিটর 2-3টা বায়ার পেলে মোর দ্যান এনাফ। তো সেক্ষেত্রে হয় কি, রিভিউর প্রতি মানে তাড়াহুড়া ব্যাপারটা, যেমন বললাম রিলস, এখন রিলসের যুগ আসার পর সবাই তাড়াহুড়ায়, সবাই মানে ফলোয়ার যেমন বাড়ায় ফেসবুকে, নিজের প্রোফাইলে শুধু রিভিউ, কিন্তু আসলে 100 ক্লায়েন্ট থাকলে দরকার নাই, দরকার ভালো কিছু ক্লায়েন্ট। তো সেক্ষেত্রে দরকার ভালো ভালো একটা ফিডব্যাক দেওয়া, ভালো একটা সার্ভিস দেওয়া। আমি যেমন একটা সবসময় যে জিনিসটাকে করি, মানে প্রায়োরিটি দেই, যে আমাকে কেউ ভিডিও দিলে আমি এরকম একটা কথা বলি যে যে আমার তো আরো টিম মেম্বার আছে, উই টেক কেয়ার ইউর ফুটেজ, উই টেক কেয়ার ইউর ভিডিও। ক্লায়েন্ট রিভিশন দেওয়ার আগে আমরা ক্লায়েন্টকে বলি যে আমরা কিন্তু এইটা চেঞ্জ করতে পারি, 2টা অপশন দেয়। ইভেন যখন অনেক বড় টাইপের প্রজেক্ট থাকে, সেক্ষেত্রে কি হয়, শুটিংয়ের আগে আমাদের সাথে তারা বসে মেসেজ দেয়, যে শুটিং করার আগেই আমাদেরকে মেসেজ দেয়, আমরা আমাদের মতো করে বলি শুটিংটা এরকম করলে আমাদের জন্য বেটার হবে, বা কালার ভালো লাগলে এইরকম প্রোফাইলে। এবং এমন হয় যে এখন সাপোজ ধরেন যে আপনি একটা করবেন, যে কেউ একটা ভিডিও বানাবে, সেটা মন খারাপের একটা ভিডিও। এখন সেক্ষেত্রে যেটা এমন হয় যে একটা পডকাস্ট হতে পারে বা এভরি ভিডিও হতে পারে, সেক্ষেত্রে যদি দুপুর 12টার সময় খটখটা রোদের মধ্যে বসে ভিডিও করে, সেই ভিডিওটা তো মন খারাপটা আসবে না। সেম ভিডিওটা যদি আমি বাইরকে বলতেছি যে আপনি একটা কাজ করেন, আপনি সন্ধ্যার দিকে বা মর্নিংয়ে যখন সান কম থাকে, কারণ সান কমের সাথে মন খারাপ জড়িত। তো এইটা হয় কি, এইটা যদি কেউ প্রফেশনালি মানে
ক্লায়েন্ট কাজ দিলে ভিডিওটা নিজের মনে করতে হবে, নিজের মনে করে মানে কাজ করতে হবে। এখানে বড় একটা ব্যাপার হচ্ছে কি আমাদের দেশে যেটা হয় সবাই টুলস কেন্দ্রিক। এক্স্যাক্টলি। হ্যাঁ, টুলস কেন্দ্রিক কাজ করে। এই যে তুমি যে কথাগুলো বলতেছো এগুলোর মধ্যে কিন্তু অনেক ফান্ডামেন্টাল ব্যাপার চলে আসতেছে। এক্স্যাক্টলি। মানে একটা ভিডিওর ফাউন্ডেশন, এটা আগে কি হতে পারে, পরে কি হতে পারে, এই যে প্রত্যেকটা ব্যাপার এখানে জড়াই আছে, বা এখানের কালারটা কেমন হতে পারে, এই যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া। যেমন আমরা সবসময় একটা কথা বলি যে ক্লায়েন্টদেরকে কনসালটেন্সি দেওয়ার মতো একটা যোগ্যতা থাকা লাগবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো যেমন আমি আমার কথা বলি, আমার একটা ছোট উদাহরণ দেই। ইমরান তো আমার সাথে অনেক মানে সব সময়, মানে আমরা সেই 2012 সালের পর থেকে আমরা একসাথে আছি। আমি যখন প্রিন্টিং রিলেটেড কাজ করতাম, হ্যাঁ, আমি কিন্তু প্রিন্টিং রিলেটেড কোর্স করতে চলে গেছি প্রায় 6 মাসের জন্য, মনে আছে কিনা? হ্যাঁ, কেন? কারণ আমার কাছে ফিল হয়েছে যে এই যে জিনিসটা প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার আগে কেমন হবে, প্রিন্ট হওয়ার পরে কেমন হবে, এটার সেটআপটা কিভাবে হবে, আমার কাছে না জিনিসগুলো মিসিং মনে হইতো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি হয়তো ডিজাইন করতেছি বা ফটোশপে আমি ডিজাইন করতেছি, ইলাস্ট্রেটরে ডিজাইন করতেছি, বাট আমার কাছে খটকা মনে হইতো যে আসলে ক্লায়েন্ট যখন আমাকে একটা কোশ্চেন করতেছে, আচ্ছা এটা কি কোনো অংশ কি কাটা পড়বে কিনা, যখন সে আমাকে এই কোশ্চেনগুলো করতো তখন আমার কাছে ফিল হইতো আমার তো নলেজের অনেক গ্যাপ আছে, কিভাবে এই জিনিসগুলোকে আমি সলভ করতে পারি। এক্স্যাক্টলি। তো তখন আমি 6 মাসের একটা কোর্স করেছি শুধুমাত্র প্রিন্টিং এর উপরে, যে কিভাবে প্রিন্টিংটা বের হয়, এটার আগের প্রসেস কি, পরের প্রসেস কি, কি ধরনের প্রিন্টারে করতে, এই ধরনের জিনিসগুলো নিয়ে। তো ওই যে ওর সাথে আমি যখন কথা বলে তখন কিন্তু আমার অনেক নলেজ গেইন হয়। যে ও যে বলে যে এই একটা ভিডিওর যে কখন কোন সময় কোন অ্যাঙ্গেল থেকে করা উচিত, এই যে সকালে নাকি সন্ধ্যায়, কালারটা কোন স্টাইলে করা উচিত। যেমন আমাকে ও 2-3টা লাইট কিনে দিছে, কোনোটা রেড কোনোটা ব্লু। তো বলতেছে যখন তুমি একটা অফার টফার দিবা বা রেড জোনের কিছু হবে তখন একটু রেড কালার ইউজ করবা। তো দেখা গেছে ও ভিডিও এডিটিং নিয়ে কাজ করে, আমার কিন্তু এগুলোর নলেজ নাই। হ্যাঁ, সো এই যে জিনিসগুলো সে আমাকে যেমন সাজেশন দিচ্ছে, সে কিন্তু তার ক্লায়েন্টকেও সেম ভাবে কি করতেছে, এডুকেট করতেছে, একটা কনসালটেন্সি দিচ্ছে। তো এইটার কারণেই ক্লায়েন্টরা বেশি ডিপেন্ডেন্সি হয়ে যাইতেছে, তাই না? এক্স্যাক্টলি এইটাই। আর এই যে ব্যাপারটা হয়েছে যে ওই যে একটা কথা কথা বললা যে সবাই টুলস নিয়ে ব্যস্ত। কোনো এডিটরকে যদি জিজ্ঞেস করি নতুন তুমি এডিটিং কি পারো, বলে আমি প্রিমিয়ার প্রো সব পারি। হুম, কিন্তু প্রিমিয়ার প্রো ব্যাপারটা কিছু না, এডিটিং যে কোনো টুলস থেকে, ধর ক্যাপকাট থেকে হতে পারে। আগে তো ক্যাপকাট ছিল না, এখন ক্যাপকাট অনেক স্মার্ট। হুম, ক্যাপকাট থেকে করা যায়, প্রিমিয়ার থেকে করা যায়, ডাভিঞ্চি রিজলভ থেকে করা যায়। কিন্তু ব্যাপার হলো মেইন যে ফান্ডামেন্টালটা, হুম, মানে এডিটরকে একটা ডিরেক্টরের মতো অ্যাক্ট করতে হবে, মিশে যে নিজের মতো করে একটা স্টোরি টেল করতে হবে, নট শুধু কাটাকাটি বা এরকম কিছু না। রিসেন্টলি আরও একটা ইনসিডেন্ট আমি শেয়ার করি, যেটা হচ্ছে একজন আমাকে একটা মানে আমি ব্যস্ত ছিলাম দেখে একটা কাজ করতে পারি না, পরে সে অন্য আরেকজন থেকে এডিট করেছে একটা বাইকের অ্যাড। হুম, তখন যেটা হয়েছে, অ্যাডটা দেখার পর সে এডিট করছে, এডিটটা খুবই সুন্দর হয়েছে, এদিকে কোনো সমস্যা নাই, খুব ভালো লাগতেছে ভিডিওটা। কিন্তু যে ব্যাপারটা হয়েছে, এত পরিমাণ ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে যে বাইকটাই ঠিক মতো দেখা যাইতেছে না। মেসেজ, প্রপার মেসেজ ডেলিভার Exact, হচ্ছে তার না। কিন্তু ভিডিও সুন্দর হয়েছে, এডিট করতেছে দেখলে যে কোনো ক্ষেত্রে দেখায় তাকায় থাকবে, তাকায় না। যখন ভিডিওটা শেষ হবে 30 সেকেন্ড, সে বুঝবেই না কি হয়েছে, কিসের অ্যাড যাচ্ছে, ওটা হেলমেটের অ্যাড যাচ্ছে, বাইকের অ্যাড যাচ্ছে, না জামার না প্যান্টের। কিন্তু ভিডিওটা দেখে সবাই কিন্তু তালি দিবে, হ্যাঁ, কিন্তু দিন শেষে কিন্তু হলো না। তো এই যে এডিটিং এর যে ব্যাপারটা, স্টোরি টেলিং, আমি আরো একটা ব্যাপার বলি, যেমন মানুষ যখন কথা বলে, একটা লাইন শেষ করার পর যখন আরেকটা লাইন শুরু করে তখন একটা ব্রিদিং স্পেস থাকে। অনেকে ওই যে বললাম যে রিলস এসে এমন একটা অবস্থা হয়েছে, এমন একটা কাট দেয় যে মানুষ কথা বলছে, ব্রিদিং স্পেসটাও থাকে না, মনে হচ্ছে রোবট কথা বলতেছে। তো হয় কি, এই এই যে প্রজেক্টগুলো, এগুলো $50 $100 এগুলোর মধ্যে সীমাবদ্ধ। হুম, কিন্তু যখনই অনেক বড় বড়, যেমন একটা প্রজেক্ট $1000 হবে, $2000 হবে, তখন আর আসলে এই ব্যাপারগুলো থাকে না, তখন থাকে যে একটা স্টোরি টেলিং। আমি একটু আগে যে একটা উদাহরণ দিলাম, আমি বাংলাদেশেরই কয়েকটা উদাহরণ দিই, যারা অ্যাড কোম্পানিগুলা যারা আছে অ্যাড বানায়, এক একটা অ্যাডের বাজেট থাকে 50 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত বাজেট থাকে, সেটা 30 সেকেন্ড বা 1 মিনিটের। সেখানে আমাদের বাংলাদেশের। বাংলাদেশে আচ্ছা, বাংলাদেশে সেক্ষেত্রে যেমন রিসেন্টলি ঈদে বাটার একটা অ্যাড বের হয়েছে, কোনো ইফেক্ট নেই, জাস্ট একটা স্টোরি টেলিং। কিন্তু যে ব্যাপারটা হয়েছে, এখানে কিন্তু সেই ইফেক্ট অ্যাপ্লাই করলে হবে না। হ্যাঁ, ইফেক্টও লাগবে প্রয়োজন অনুযায়ী। তো দিন শেষে যেটা হয় যে একটা স্টোরি টেল করতে পারলে এডিটিংয়ের ক্ষেত্রে টুলসে, হ্যাঁ টুলস তো জানা লাগবে, টুলস ছাড়া হবে না। যারা বিগিনার তারা টুলস নিয়ে শুধু বলবে যে টুলস আমি সব পারি, কেউকে জিজ্ঞেস করলে বলে আমি ফটোশপে সব পারি, কিন্তু তাকে একটা ফটো এডিট করতে দিবেন, দেখবেন মুখ জ্বলে গেছে, ওই ব্রাইটনেসটাও সে বুঝবে না। দিন শেষে বিগিনাররা বলবে যে টুলস, কিন্তু যখনই আস্তে আস্তে স্যাভি বা প্রো যাবে,
তখনই টুলসের বাইরে এসে ফান্ডামেন্টালটা জানতে হবে বা এটা জানতে হবে। সম্পর্কে গুরুত্ব, তখনই আর ক্লায়েন্টের আসলে আমি অভাব হবে না। আমি আরেকটা আমার নিজের একটা কথা শেয়ার করি। তো আমি একটা সময় লেআউট নিয়ে কাজ করতাম অনেক। তো আমার কাছে তখন ইন্টারনেটে অত ভালো কিছু অ্যাভেলেবেল ছিল না, মানে লেআউট নিয়ে যে আমি আরো ভালোভাবে স্টাডি করব। পরে আমি আমার ক্লায়েন্টকে দিয়ে অ্যামাজন থেকে বই অর্ডার করে আনছি, যে লেআউটের উপর একটা বই। ওই ঠিক আছে। তো আসলে আমাদের মূলত ব্যাপারটা হচ্ছে কি, আমাদের স্কিলের জায়গাগুলোতে কোথায় কোথায় গ্যাপ আছে, বা কোন জিনিসগুলো ধরলে আমরা ক্লায়েন্টদেরকে এডুকেট করতে পারবো, বা পয়েন্টগুলো ধরে কথা বলতে পারবো, এটার মার্কেট জীবনেও নষ্ট হবে না, এটা এআই কখনো ধরতে পারবে না। এআই একটা রোবোটিক ব্যাপার, সে ডাটা নিয়ে নিয়ে ইমপ্রুভ করবে, সবই ঠিক আছে, বাট এই যে হিউম্যানের যে চিন্তা ভাবনাটা, বা তারা যে একটা যখন আমাদের একটা বড় একটা প্রোডাকশন হবে, ওইটার যে ডিরেকশন গুলা, এই জিনিসগুলা হিউম্যান ছাড়া আসলে প্রপারলি করা পসিবল না। জীবনেও পসিবল না। এআই অনেক আগে থেকে ভিডিও মার্কেটে হয়তো বা এআই হিসেবে পরিচিত ছিল না, যেটা আমরা ভিজুয়াল ইফেক্ট বলি, এইটা আরো 20 বছর আগে থেকে ইউজ হচ্ছে। আচ্ছা। যে আমরা যেমন গ্রিন স্ক্রিন করি, পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিপ্লেস করি, এইটাই তো এখন এআই এর মতো একটা ব্যাপার। মানে এইটা আগেই ছিল, কিন্তু হিউম্যান টাচ অলওয়েজ লাগবে, সেটা শুধু ভিডিও এডিটিং এ না, প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা জায়গায়। এখন যেমন এআই তে ছবি প্রডিউস করা যায়, একটা ইমেজ কিন্তু ডেলি প্রডিউস, তারপরও কিন্তু বড় বড় ব্র্যান্ডগুলো অলওয়েজ কি করে, নিজেরা ফটোশুট করে, হ্যাঁ। লোগোর কথা বলি, যে কোনো কেউ একটা লোগো কিন্তু বানানো কিছু না, কিন্তু আজ যখন একটা বড় বড় যে কোম্পানিগুলো আছে, অ্যাপেল কি কখনো এআই দিয়ে একটা লোগো বানাবে? সে তখন নিজের মতো করবে। ইভেন এইটাই হয় আসলে, এআই কখনোই হিউম্যানকে রিপ্লেস করতে পারবে না, হিউম্যান এআই ইউজ করবে। যেমন আগে কম্পিউটার ছিল না, ব্যাংকে যে আমরা হিসাব করতো, কাগজ কলমে হিসাবটা নিতে, এখন যেটা হয়েছে কম্পিউটার বেসে আমরা কিন্তু কম্পিউটার ইউজ করে আমাদের লাইফটাকে ইজি করতেছি। যে কাজটা ওই যে আমি বললাম না, যে একটা চোখ, যেমন এআই আজে বাজে কাজে ইউজ না করে যেটা আমাদের দরকার, যেটা দরকার, যে একটা ভিডিওর ভিতর ছোট্ট একটা সমস্যা থাকতে পারে, আমরা এআই দিয়ে সলভ করবো, মানুষ বুঝতেই পারবে, ইভেন যেই টেস্টিমোনিয়ালটা দিছে সেই বুঝতে পারে না যেটা এখানে এআই ইউজ হয়েছে, বাট এখানে কিন্তু আমরা এআই ব্যবহার করছি। তো যদি নিজের স্কিল সবসময় ডেভেলপ করা যায়, হ্যাঁ, তবে অবশ্যই নিজেদেরকে আপ টু ডেট রাখতে হবে। যেমন আমরা যখন এডিট করি, তোমার মনে আছে আমরা অ্যাডোবি প্রোডাক্টই বেশি ইউজ করতাম, কিন্তু এখন যেমন ক্যাপকাট চলে আসছে, হ্যাঁ, আমার ফোনে ক্যাপকাট আছে, আমার যখন দরকার আমি ক্যাপকাট ইউজ করি। মানে আসলে দিন শেষে নিজেকে আপডেট করতে হবে, এবং হয় কি সপ্তাহে 1-2 দিন টাইম একটু জানার শোনার ক্ষেত্রে সবসময় ব্যয় করতে হবে। তখন আর এই ক্লায়েন্ট নিয়ে যে একটা ব্যাপার থাকে না, অনেকে টেনশন করে ক্লায়েন্ট পাচ্ছি না, অর্ডার নাই, এটা আমাদের ক্ষেত্রে কখনোই তখন আর হবে ওই যে না। তুমি যে একটু আগে একটা কথা বললা, যে আমাদের এশিয়ান পিপলের একটা সমস্যা হচ্ছে, ওই যে প্রজেক্ট ডেলিভারি করার পর একটা রিভিউ নেওয়ার একটা প্রবণতা থাকে। এটা আসলে হচ্ছে কি আমাদের কালচারাল গতভাবে চলে আসছে। মানে আমাদেরকে যারা কোর্স করায়, বা আমরা যাদের কাছ থেকে শিখি, বা যাদেরকে ফলো করি, ওরা বলে হ্যাঁ যত বেশি রিভিউ তত বেশি আমার অর্ডার আসবে, ক্লায়েন্ট। বাট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন রেখে কাজ করতে পারলে যে কাজের অভাব হয় না, এটাই তারা মানে কেন জানি ইয়ে করতে পারে না, মানে ক্যাচ করতে পারে না। এটা আমি ফিল করি, এটা ট্রু। এটা যখন যারা হায়ার করতে যায়, যেমন তুমি হায়ার করো, আমি কম হায়ার করি, বাট তোমার হায়ার করাটা বেশি হয়। তো এই যখন হায়ার করতে গেলে বোঝা যায়, আগে কিন্তু আমি ওরকম বুঝতাম না যে এইভাবে রিভিউ চাইতে পারে, লাইক বেগিং, তারা বেগ করতেছে, যেটাকে আমরা ডিজিটাল বেগার বলি। হ্যাঁ, এক্স্যাক্টলি। একটা $50 অর্ডারটা কমপ্লিট হবে, অর্ডারটা দেখবে, এমন হয় কি বায়ার, কিন্তু আমার অনেক বায়ার আছে এমন হয় যে রিভিউ অর্ডার কমপ্লিট হয়ে গেছে 3 দিনে, তো অটোমেটিক্যালি অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এমন হয় বায়ার 1 সপ্তাহ পরে এসে রিভিউ দিচ্ছে, সাথে টিপস দিয়ে যায়। আচ্ছা, একটু আগেই তো তুমি বললা যে তোমাকে $500 এক্সট্রা পেমেন্ট করছে। দেখা গেছে ওইখানে টিপসের অপশন এত ছিল না, আমার বায়ার দেখলো, বললাম যে দেখার পর ভিডিওটা সে কি করলো, আমাকে রিপ্লাই করতে 3-4 দিন, আমি তো টেনশনে পড়ে গেছি, রিপ্লাই হচ্ছে না, এত বড় একটা প্রজেক্ট পছন্দ হলো না। 4 দিন পরে সেটা মেসেজ দিছে, ইউ আর ডুইং এ মার্ভেলাস জব, সব ঠিক আছে, জাস্ট একটা কাজ করো, 2-3টা টেক্সট ছিল, যে এই টেক্সটগুলো ক্লায়েন্ট চাচ্ছে না, রিমুভ করে দাও, আর তুমি আমাকে একটা $500 একটা অফার। আসলে যারা হাই টিকেট ক্লায়েন্ট, ওদের আসলে এত গল্প করার সময় থাকে না। যারা এই ছোটখাটো ক্লায়েন্ট, ওরাই বেশি জ্বালায়। $50 একটা ক্লায়েন্ট এসে মাথা খারাপ করে দেয়, এইটা ঠিক করো, ওইটা ঠিক করো, সেটা ঠিক করো। বাট এই যে এইরকম একটা বড় ক্লায়েন্ট হইলে কিন্তু মনে করো যে ওরা এত ঝামেলা করে না। ওদের পেমেন্ট নিয়ে কোনো সমস্যাই নাই। তো এর জন্য ওই যে তুমি মাঝে মধ্যে একটা কথা বলতো যে কোয়ালিটি কামস ফার্স্ট, প্রফিট ইজ ইটস লজিক্যাল কনসিকুয়েন্স। তো সেক্ষেত্রে যেটা দেখা যায়, আমার কিন্তু এখন যে ফাইবারের প্রোফাইলটা যদি তুমি অন করে দেখবা, এই মাসে মাত্র একটা রিভিউ, কিন্তু আমার কিন্তু ওখানে অলমোস্ট $2,500 জেনারেট হয়ে গেছে।
মানে ঠিক আছে, একটা কাজ Actually বাট $2,500 ওইটা যদি বাইরে কেউ দেখে মানে ওই ক্লায়েন্টের 7-8টা অফার মিলে $2,500 মতো হয়ে গেছে, বাট রিভিউ মাঝখানে একজন এসে $50 একটা ছোট্ট একটা অর্ডার ছিল, কি একটা ফুটেজ একটু সমস্যা ছিল কালারের, ফিক্স করে দিছি, বাট ওইটাও রিভিউ দিয়ে গেছে। এছাড়া কিন্তু কোনো রিভিউ নাই, কিন্তু কেউ যদি প্রোফাইলটা দেখে ভাববে এ দুস্থ, এর কোনো কাজ নাই, এ না খেয়ে মরতেছে। বাট এইটা তো মানে কাজের আসলে না, আমরা কখনোই কাজ নিয়ে টেনশন এখন কথা হচ্ছে আমি যে তোমার সাথে চলি আমি তো জানি না তুমি টাকা ইনকাম করতেছো, তো এরকম ট্রিট কি হবে না নাকি? অবশ্যই অবশ্যই হবে। তো যাই হোক, আজকে আমরা একটু ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললাম, যেহেতু আমার ফ্রেন্ড সেহেতু ক্যাজুয়ালি বসেই করলাম আর আমরাও মনে হয় 10 মিনিট কথা বলে ডিসিশন নিছি যে একটু গল্প করি আর আমি ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি নিয়ে। মাঝখানে আর একটু কথা বলি, হ্যাঁ। দেখা গেছে যে এই হাই টিকিট ক্লায়েন্ট গুলো পেলে কি হয়, আমার আসলে ভিডিও এডিটিং শিখি, আমার নিজের একটু ছিল যে নিজে ভিডিও বানাবো, ট্রাভেল ভিডিও করব, ঘুরবো, এইটা তো ওখান থেকে ভিডিও এডিটিং শেখা, তারপর আমরা দুজনে ফাইবারে প্রথমে জয়েন করি, এখন তো অনেক ক্লায়েন্ট আছে। তো সেক্ষেত্রে এইরকম হাই টিকিট ক্লায়েন্ট পেলে তারা কিন্তু আপনাকে অনেক বেশি জ্বালাবে না, লাইক যে অনেক মেসেজ দিবে, দাও দাও তাড়াতাড়ি দাও, সময় শেষ হয়েছে সেরকম বলবে না, তাদের কাছে অনেক সময় থাকে, তারা চায় ভালো প্রোডাক্ট। তো আমি কি করি, আমি কিন্তু প্রায় সময় বের হয়ে পড়ি, বিভিন্ন জায়গায় ঘুরতে না, যাই, ও ব্লগ ও করি। কিন্তু ব্লগ করে, মানে ফানি ভিডিও টাইপ একটু ব্লগ টক করে, খুবই মজার। তোমার চ্যানেলের নাম কি জানি? আমার 2টা পেজ আছে, একটা আছে ইমরান খান পিকচার্স, আর একটা ইমরান খান ব্লগস নামে আছে, ওটাতে আমি ঘুরি, ভিডিও করি। তো দিন শেষে আসলে ফ্রিডমটাই আসল, টেনশনে কিছু নেই, কোয়ালিটি ধরে রাখলে। মানে সে কাজ করতেছে যেহেতু হাই টিকেট ক্লায়েন্ট, তাহলে মোটামুটি সে কিন্তু ভালো সময় পায়, ওই মাঝখানের সময়টাতে কিন্তু সে ঘুরে ব্লগ করে, ফানি ভিডিও টিডিও বানায়, মানে খুবই এনজয় করে। আর বিয়ে শাদী করে নাই, এই কারণে এখনো ফ্রি আছে, এই জন্য মন মতো ঘুরতেছে, হয়তো বিয়ে শাদী করার পরে এগুলো একটু কমতে পারে। যাই হোক ইমরান, তুমি সময় দিছো আমাদের। আসলে আমাদের এখানে অনেকই ভিডিও এডিটর আছে, ভিডিও এডিটর ছাড়াও আসলে অন্যান্য ইন্ডাস্ট্রির পিপলও আছে, তারাও যদি ভিডিওটা দেখে আই হোপ তাদের জন্য হ্যাঁ, হেল্পফুল অবশ্যই। হবে। সো তোমাকে অনেক ধন্যবাদ এই ভিডিওতে মানে আমার সাথে এখানে জয়েন করার জন্য। সো আজকে এতটুকুই, পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। থ্যাঙ্কস এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আসসালামু বাই আলাইকুম। ইমরান। ধন্যবাদ ইনভাইট করার জন্য, সবার সাথে আবার কোনো একদিন কথা হবে।